আমি এখন মাননীয় সদস্য জনাব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী 1-কে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে 71 বিধি অনুসারে আমার জরুরি জনগুরুত্বপূর্ণ উত্থাপনী বিষয় পটুয়াখালী সদর উপজেলা লাউকাঠি নদীর উপর নূতন বাজার লাউকাঠি এবং গুলশাখালী নদী খালেরহাট কেওড়াবুনিয়া পয়েন্টে 2টি সেতু নির্মাণ প্রকল্পে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 3টি উপজেলা, 25টি ইউনিয়ন ও 1টি পৌরসভার সমন্বয়ে গঠিত। ভোটার সংখ্যা 5 লক্ষাধিক। ছোট বড় 12টি নদী এই নির্বাচনী এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী জেলা 7টি নদী বেষ্টিত। মাননীয় স্পিকার, পটুয়াখালী পৌরসভার উত্তরে লাউকাঠি নদী, এই নদীর কারণে পটুয়াখালী শহরের উত্তরে কয়েকটি ইউনিয়ন যেমন লাউকাঠি, শ্রীরামপুর ও দুমকি উপজেলার একটি অংশ এই জনপদকে বিচ্ছিন্ন করে রেখেছে। প্রতিদিন শহরে হাজার হাজার মানুষ সীমাহীন কষ্ট দুর্ভোগ সহ্য করে তাদের দৈনন্দিন কাজে জীবন বাজি রেখে শহরে আসতে হয়। অপরদিকে গুলিশাখালী নদীর সদর উপজেলা দক্ষিণ পশ্চিম জনপদের কয়েকটি ইউনিয়ন যেমন বড় বিঘাই, ছোট বিঘাই, খাসেরহাট বাজার সংলগ্ন ছোট বিঘাই ও মরিচবুনিয়া ইউনিয়নের জনসাধারণের এবং স্কুল কলেজের ছেলে মেয়েরা যাতায়াতের চরম ঝুঁকি নিয়ে জেলা শহরে আসতে হয়। এছাড়াও এই জনপদ দিয়ে পার্শ্ববর্তী উপজেলা মির্জাগঞ্জ, বরগুনা জেলার প্রতিদিন হাজার হাজার মানুষ এই নদীপথে খেওয়া নৌকায় পারাপার হয়ে যায়। এতে প্রায় দুর্ঘটনা ঘটে, অনেকেই অকাল মৃত্যুবরণ করে এবং জানমালের ক্ষতি ও শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা অপচয় হয়। কৃষক তাদের কৃষি পণ্য সময় মতো বাজারজাত করতে পারছে না, ফলে কৃষক ন্যায্য মূল্য পায় না। দেরিতে পারাবারের কারণে তাদের কৃষি পণ্য পচে যায়। প্রান্তিক কৃষকরা মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। এতে খেটে খাওয়া মানুষের কর্মোদ্যম হারিয়ে ফেলে। এই নদীর উপর সেতু প্রকল্প দুটি বাস্তবায়ন হলে মির্জাগঞ্জ, বরগুনা, পটুয়াখালী ও 20টি ইউনিয়ন পটুয়াখালী জেলা হেডকোয়ার্টারের সাথে সংযুক্ত হবে এবং 5 লক্ষাধিক মানুষ লাভবান হবে। এই ব্রিজ দুটি নির্মাণ হলে ভোলা, লক্ষ্মীপুর থেকে বরিশালে কাউয়ার চট্টু ডিনারের পুল ভায়া দুমকি হয়ে জেলা আঞ্চলিক মহাসড়কের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্মিত পায়রা পোর্ট, সাগরকন্যা, কুয়াকাটা ও কলাপাড়ায় যে প্রস্তাবিত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নে ইপিজেড এর যে মেগা প্রকল্পের কাজ চলমান আছে তা পরিপূর্ণতা আসবে এবং সরকারের ব্যাপক রাজস্ব বৃদ্ধি পাবে। ফলে আমার দৃঢ় বিশ্বাস। মাননীয় স্পিকার, আমি 10ম জাতীয় সংসদে এই এলাকার সংসদ সদস্য থাকাকালীন সময় এই সেতু প্রকল্প দুইটি নির্মাণের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিলাম এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষজ্ঞ টিম বহুবার স্থান পরিদর্শন করেছে। অত্র এলাকায় সকল উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনের জন্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ একযোগে সকল উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও সময়ের পরিক্রমায় এই কার্যক্রমটি থেমে যায়। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামোতে উন্নয়নের সুফল প্রায় 90% মানুষ ভোগ করছে। এই ব্রিজ দুটি নির্মাণের কারণে অত্র এলাকার শতভাগ মানুষ যোগাযোগের আওতায় আসবে এবং সদর উপজেলা বিচ্ছিন্ন জনপদ থেকে এই ভূখণ্ডে মিলিত হবে। মাননীয় স্পিকার, এলাকার সকল জনসাধারণের প্রাণের দাবি এই ব্রিজ দুইটি কবে নাগাদ নির্মাণ করা হবে এবং বহু প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছেন দেশের মানুষ। বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি যাতে ব্রিজ দুটি নির্মাণের কার্যক্রম যথাশীঘ্র শুরু হয়। আমি আমার এলাকার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দানের আহ্বান জানাচ্ছি। জি, একেবারে সঠিক। ধন্যবাদ। পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীর উপরে নতুন বাজার লাউকাঠি পয়েন্টে এবং গুলিশাখালী নদীর উপর
হাঁসের হাট ও কেওয়া বুনিয়া পয়েন্টে দুটি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সেতু দুটি নির্মাণের লক্ষ্যে ডিপিপি প্রণয়নের কাজ চলমান আছে। অর্থের সংস্থান এবং ডিপিপি অনুমোদনের পর সেতু দুটি নির্মাণের কাজ আরম্ভ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ABM রুহুল আমিন হাওলাদার, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এই ব্যাপারে আমি বুঝতে পেরেছি তার সম্মতি আছে এবং ইনশাআল্লাহ দক্ষিণ অঞ্চলে যত উন্নয়নমূলক কাজ তিনি করেছেন, আমাদের পদ্মা ব্রিজ, আমাদের পটুয়াখালী ব্রিজ, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল ব্রিজ সহ পায়রা বন্দর তিনি নির্মাণ করে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষকে কৃতার্থ করেছেন। আমরা চিরকৃতজ্ঞ এবং এই দিনে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক এবং তিনি যাতে এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন। আল্লাহ তাকে সর্বক্ষেত্রে সফলতা দেন। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য যার পর নাই খুশি হয়েছেন। আমি তার সাথে দু একটি কথা যোগ করে আমার বক্তব্য শেষ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে অকৃত্রিমভাবে ভালোবাসতেন এবং তার স্বপ্ন ছিল যে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা প্রতিষ্ঠিত করবেন। বঙ্গবন্ধুর বর্তমানে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং পরিকল্পনাটি এমনভাবে নিয়েছেন সারা বাংলাদেশে কোস্টাল এরিয়া, হিলি এরিয়া এবং প্রত্যন্ত অঞ্চল এবং যে এলাকায় কম উন্নয়ন হয়েছে, যে এলাকা বেশি হয়েছে, সবগুলোকে বিবেচনায় নিয়ে একটা পরিকল্পিতভাবে উন্নয়ন করছেন বলে আজকে আমার মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটি উত্থাপন করেছেন, কিন্তু এই কারণেই আমরা কিন্তু এর মধ্যেই এই কাজটি ওনার চাহিদা পূরণ করার জন্য আমরা কাজটা আরম্ভ করেছি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বত্র সব জায়গাকে বিবেচনায় নিয়েই একটি লক্ষ্যমাত্রা স্থির করেছেন 2041 সালে উন্নত বাংলাদেশ, এবং সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। আমি আশা করি মাননীয় সংসদ সদস্য এবং তার এলাকার মানুষ ওনার উপরে অনেক আস্থা এবং বিশ্বাস রেখে যে ওনাকে সংসদ সদস্য বানিয়েছেন এবং সেজন্য আমি মনে করি তার উপর আস্থা আরো বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রস্তাব করছি যে গ্রাম আদালত আইন 2006 অধিকৃত সংশোধনকল্পে আনিত বিলটি গ্রাম আদালত সংশোধন বিল 2024 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশ আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব এনেছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3 এবং পঙ্কজনাথ বরিশাল 4। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3 এবং জনাব পঙ্কজনাথ বরিশাল 4। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য এবং বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, এই গ্রাম আদালত আইন 2006 যে আইনটা, সেই আইনটাতে মাননীয় মন্ত্রী 6টি সংশোধনী এবং 2টি নতুন অনুচ্ছেদ যোগ করার জন্য প্রস্তাব দিয়েছেন। স্পিকার, এই আইনটার সাথে গ্রামের সকল মানুষের একটা সম্পৃক্ততা আছে, কারণ গ্রাম যে এই আদালত আইন
বা গ্রাম আদালত এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হয় এবং ইউনিয়ন পরিষদ সদস্য সহ এলাকার মানুষ এই সম্পর্কে এদের সাথে জড়িত। তাই আমার মনে হয় যে যে কয়েকটা সংশোধনী এনেছেন এই সংশোধনীগুলি কিছু কিছু আছে যেগুলি মানে আমার চোখে মাননীয় মন্ত্রী মনে হয় যে সিভিল লয়ের সঙ্গে সাংঘর্ষিক হবে। যেমন একটা হলো যে 1 নম্বর কোন চুক্তি রসিদ বা অন্য কোন দলিল মূলে প্রাপ্য অর্থ আদায়ের মামলা, এটা কিন্তু চুক্তি আইনের মধ্যে পড়ে সিভিল লতে। এইটার সাথে কি চুক্তি আইনের ল অফ কন্ট্রাক্টের কোন রকম কনফ্লিক্ট হয় কিনা এই বিষয়টা আমার মনে হয় যে এই বিষয়টা আপনি একটু গভীরভাবে একটু খেয়াল করেন। তারপরে সাথে আছে যে কোন স্ত্রী কর্তৃক তার বকেয়া ভরণ পোষণ আদায়ের মামলা। মানে স্পিকার, ভরণ পোষণের জন্য তো আলাদা আইনই আছে, ভরণ পোষণ আদায়ের জন্য আলাদা সিভিল ল আছে, সেটা এই পারিবারিক আদালতে আইন আছে, সেখানে মামলা হয়। ভরণ পোষণে যে সাধারণত দেখা যায় যে কোনো মহিলা বিবাহিত নারী তার ভরণ পোষণ সহ তার ডাওয়ার মানির জন্য যদি প্রয়োজনে তিনি পারিবারিক আদালতে যান। এখন এই ইউনিয়ন পরিষদের অধীনে বিশেষ করে এই যে এই আইনের অধীনে গ্রাম আদালতে যদি এই চ্যাপ্টারটা রাখা হয় 1 মিনিট, মনে হয় যে এইটাও বোধহয় মাননীয় মন্ত্রী, আমার ধারণা একদম লয়ার হিসেবে এটাও বোধহয় এই মূল যে পারিবারিক আইন ওই আইনের সাথে আমার মনে হয় যে সাংঘর্ষিক হবে। এই দুইটা বিষয় 1 এবং 7 এই দুইটা বিষয় সিভিল লর সঙ্গে বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় কিনা এই বিষয়টা আপনি একটু চিন্তা করে আমার মনে হয় এই আইনটা পাস করেন। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা 3, 2 মিনিট। মানুষের আপনাকে ধন্যবাদ। মানুষের আইনটি হলো অনেক পুরাতন আইন, আবার সংশোধনে নিয়ে আসছেন। আমরা বারবার আইন পাস করি, আবার সংশোধনী আসে মানুষের, সেটা স্বাভাবিক। আমার কথা হলো যে আজকে গ্রাম আদালত বিল পাস হচ্ছে, এখানে সদস্য হলেন মহিলা সদস্য যারা, তারা এই 60 জনের মধ্যে 2 জন পুরুষ 2 জন মহিলা এখানে সদস্য হবেন। মানে স্পিকার, সবচেয়ে আসল কথা কি, এই যে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার যারা হয়েছেন তাদের নির্বাচনী এলাকার 3টি ওয়ার্ড মিলে তারা একজন নির্বাচিত হয়, আর পুরুষদের জন্য 1টি ওয়ার্ড। মানে স্পিকার, এইটাই এখানে সাংগঠনিক একটা মানে কি বলবো মহিলাদের উপর বৈষম্য। 3টি ওয়ার্ডে নির্বাচন করে তাকে 3 গুণ কষ্ট করতে হবে, খরচ করতে হবে, তারপরে সে মহিলা এমপি হবে, মহিলা মেম্বার সদস্য হবে। অথচ পুরুষ 9টা ওয়ার্ডে 9 জন। এই জন্যই তার আবার যখন বরাদ্দ যায়, কোনো কাজকর্ম যায়, তখন দেখা যায় পুরুষরা যা ভাগ পায় তারাও তাই পায়, অনেক সময় কমও পায়, অথচ তাদের নির্বাচনী এলাকা অনেক বেশি। এই জিনিসটা একটা বৈষম্য। আইনটার মধ্যে বৈষম্য হলে উনি বলছেন যেখানে 3,75,000 ছিল 3 লাখ, এখন মানুষের মহারণা একটা বিয়ের যে কোনো মহারণা 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ মহারণা মানুষের হয়। সেই জন্যই এই 3 লক্ষ টাকা দিয়ে এখানে কি বিচার করবেন বা কি করবেন, সেই জন্যই আমি বলতে চাই যে বিলটি ফেরত নিয়ে গিয়ে সবগুলো যাচাই বাছাই করে পুনরায় সংসদে নিয়ে আসুক, এটি আমার প্রস্তাব। মানুষের আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বরিশাল 4, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কথা বলার শুরুতেই আজকে 7ই মে শহীদ আসুল্লাহ মাস্টার এই সংসদের সদস্য ছিলেন, যাকে হাওয়া ভবন আর খোয়াব ভবন থেকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। 7ই মে বঙ্গবন্ধু কন্যা মৃত্যু ভয়কে জয় করে দেশে ফিরে এসেছিলেন। গণতন্ত্র উত্তরণী যাত্রায় তার সাহসী উদ্যোগ, সে কারণেই তাকে কারাগারে যেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। সেখানেও তাকে কারাগারেও তাকে স্লো পর্যন্ত করে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। সেটিও জয় করে মানুষের কল্যাণে, মানুষের ভালোবাসা শিখত জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে বিশ্বের উন্নত মডেলে পরিণত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, তার দীর্ঘায়ু কামনা করি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবার স্বতন্ত্র সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে আইনটা পড়তে গিয়ে যদি খটকা লেগেছে, আমার নির্বাচন এলাকায় 2টি ঘটনার জন্য আমি নোটিশটা দিয়েছি। সেটি হচ্ছে যে যেমন এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব হবেন গ্রাম আদালতের প্রধান, ওই ইউনিয়ন চেয়ারম্যান সাহেব বিতর্কিত থাকেন। যেমন আমার মেহেন্দিগঞ্জের একটা ইউনিয়ন আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান, তিনিও জনপ্রতিনিধি, লোকাল গভর্নমেন্ট বডির পার্ট, একজন চৌকিদারকে পিটিয়ে হাত ভেঙে ফেললেন।
থানায় পুলিশ মামলা নিল না, কোর্টে মামলা হলো, পুলিশ তদন্ত করে রিপোর্ট দিল, চার্জশিট দিল, কোর্টে যাওয়ার আগেই চেয়ারম্যান খালাস পেয়ে গেলেন। অর্থাৎ সেই চেয়ারম্যান কিন্তু তার বিরুদ্ধে যে মামলা কগনিজেন্স নেওয়া হলো তিনি হাইড করে গেলেন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার পরে তিনি এটি কাউকে জানালেন না, না ইউনো না, ওটা সুপারভাইজ কে করবে? একই ঘটনা আছে উলানিয়া উত্তর দক্ষিণে। 16 সালে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতিকে হত্যা মামলায় যারা আসামি ছিলেন 16 সালের মামলার নাম্বারটা হচ্ছে মাননীয় স্পিকার আমি বলি GR 96/2016 মেন্দিগঞ্জ থানার মামলা। 1 মিনিট শেষ করবেন। সেই মামলার চার্জশিট দেওয়া হলো অনেক পরে এসে 22 সালে 21/7/2022 এবং সেই মামলা কোর্টে আমলে নিল। আমলে নেওয়ার পরে এই 22 থেকে আজকে 24 এই সময়টায় কেউ জানে না, আমরা তো জানার কথাই না, ইউনিয়ন চেয়ারম্যান বা পরিষদ, ইউনিয়ন সচিব বা ইউনো কেউ জানে না। যখন এক পর্যায়ে বাদী এসে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করলেন, মন্ত্রী মহোদয় এই ইউনিয়ন পরিষদের বিদ্যমান আইনে 34 ধারায় স্পষ্ট উল্লেখ থাকার পরেও তিনি কেন জানি সেটি পাঠিয়ে দিলেন আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য। এখন যেই চেয়ারম্যান তার নিজের দণ্ড, নিজের অপরাধ গোপন করে রাখেন, তিনি কিভাবে ওই একটা গ্রামীণ আদালতের চেয়ারম্যান হবেন? আমি সেই কারণেই বলেছি এই বিষয়টি ওই বিকল্প কোনো ভাবনা আছে কিনা, বিকল্প কোনো পথ আছে কিনা সেটি জনমত জরিপে পাঠানো যেতে পারে, অথবা আরেকটু বৃহৎ ভাবনা রেখে একেবারেই ফরমাইশি ব্যুরোক্রেসি দিয়ে, যেখানে ক্যাটাগরিক্যালি ইউনিয়ন পরিষদ আইনে বলা আছে 34 ধারায় যে চার্জশিট বুক। জি ধন্যবাদ, জি আপনাকে ধন্যবাদ। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে যে বিষয়গুলো আলোচনায় এসেছে, আসলে এই বিলটি যখন এই পার্লামেন্টে এসেছে এর পূর্বে অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এটা আপনার ক্যাবিনেটে গিয়েছে, আইন মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেখান থেকে পার্লামেন্টে উত্থাপিত হয়েছে। এরপরে সংসদীয় কমিটিতে গেছে এবং সংসদীয় কমিটি যাচাই বাছাই করেছেন এবং এটা নিয়ে আমরা বাহিরেও বেশ কিছু সেমিনার সিম্পোজিয়াম করেছি এবং সেখানে আমাদের দেশের প্রতিযশা আইনজীবীরাও সেখানে যোগদান করেছেন, তাদের মতামত দিয়েছেন। সবগুলা পরীক্ষা নিরীক্ষা করে এই আইনটিকে সংশোধনীয় আকারে এখানে উত্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে বিষয়টা হলো যে ছোটোখাটো অনেক বিরোধ হয় এবং যেগুলো সাধারণ গরিব মানুষরা বিভিন্ন সময় এই সমস্ত বিরোধের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তারা কোথাও আইনের আশ্রয় নিতে পারে না এবং তারা কোর্টে যেতে পারে না। আর উপরন্তু আমাদের কোর্টের উপরে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলা যদি কোর্টের পর্যায়ে যায় তাদের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই আইনটা করা হয়েছে এবং এই আইনের যথাযথ আপনার সুফল মানুষ ভোগ করছেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে এটিকে কয়েকটি জায়গাতে সংশোধন করা দরকার, 75,000 টাকার কথা যেটা বলা হয়েছে, আর অন্যান্য বিষয়গুলো। তো এটা এখানে আমাদের মাননীয় সদস্য মজিবুর রহমান চুন্নু যে কথা বলে, কোনো ব্যক্তির রসিদ বা অন্য কোনো দলিল মূলে প্রাপ্য অর্থ আদায়ের মামলা, এখন সেখানে হলো যে মামলা 3 লক্ষ টাকার। অতএব এক্ষেত্রে আমার মনে হয় না আমাদের সিআরপিসি অথবা প্যানেল কোর্টের সাথে কোনো সাংঘর্ষিক কিছু হবে বলে। তারপরে দিয়ে এখানে উনি 7 নম্বরের কথা বলেছেন, কোনো স্ত্রী কর্তৃক তাহার বকেয়া ভরণ পোষণের আদায়ের মামলা। এখানে বলা আছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ক্রমিকে বর্ণিত বিধান অন্য যে কোনো আইনে প্রদত্ত প্রতিকারের অতিরিক্ত হিসাবে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হইবে এবং বলবৎ অন্য কোনো আইনের এখতিয়ার খর্ব করিবে না। অতএব কেউ যদি অন্য কোনো আপনার বিষয়ে অন্য কোনো আদালতে যেতে চান, তার যদি সক্ষমতা থাকে, তাহলে এক্ষেত্রে এই আইনে কোনো বাধা সৃষ্টি করবে না। অতএব আমার মনে হয় না যে এখানে এ বিষয়ে আর কোনো বিতর্ক থাকবে। আর এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের চেয়ারম্যান, এখন ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যান সাহেবরা, আমরা এখানে মাননীয় সংসদ সদস্যরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে ক্ষমতাপ্রাপ্ত হয়েছে আইন প্রণয়নের জন্য। তো এখন সংসদ সদস্যদের কারো যদি কোথাও কোনো রকম ডিসক্রিমিনেশন থাকে অথবা কারো যদি ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো কাজের ব্যাপারে কোনো রকম বিতর্ক থাকে, তাই সেক্ষেত্রে তো উনি আইন প্রণয়নের যতক্ষণ পর্যন্ত সংসদ সদস্য আসেন ততক্ষণ পর্যন্ত ক্ষমতা খর্ব করবেন না। আমরা সামগ্রিকভাবে সকল চেয়ারম্যানকে এই কমিটি, এই গ্রামীণ
আমি আদালতের সভাপতি হিসাবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ দুই একজনের কারণে আমরা সামগ্রিকভাবে আমরা এই বিষয়টাকে ভিন্ন কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। আর এখানে চিন্তা ভালো করে করা হয়েছে এবং আমার মনে হয় এখানে এই চিন্তার কোথাও খুঁটিনাটিগুলোকে বাদ দেওয়া হয়নি আমাদের জানা মতে। তারপরে দিয়ে এখানে 3 লক্ষ টাকার কথা বলা হয়েছে, 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। আজকে বিভিন্ন ধরনের মানুষের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন কারণে হয়তো এই প্রশ্নটা যদি যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য হাফিজ সাহেব কথা উত্থাপন করেছেন, কিন্তু আমরা 75,000 টাকা থেকে 3 লক্ষ টাকা আনার জন্য এটাকে বহু আলোচনার পরিপ্রেক্ষিতে যুক্তি হিসাবে বিবেচিত হয়েছে, সে কারণে 3 লক্ষ টাকা করা হয়েছে। মাননীয় স্পিকার, ওনারা যে প্রস্তাবগুলি উত্থাপন করেছেন আমার মনে হয় যে এগুলা গ্রহণ করার সুযোগ নাই বলে আমি দুঃখ প্রকাশ করছি এবং ওনারা এই ব্যাপারে স্টাডি করেছেন, মতামত দিয়েছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাছাই কমিটির জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব আছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের শিরোনাম দফা 4, 7, 8, 9 ও 10 উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3 এবং জনাব পঙ্কজনাথ, বরিশাল 4। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের পক্ষে সংশোধনীগুলি উত্থাপন ও 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক। মাননীয় স্পিকার, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয় জনাব তাজুল ইসলাম, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার নামের সাথে রহমান নাই। মাননীয় মন্ত্রী, আমার নামটা হলো মোহাম্মদ মুজিবুল হক, রহমান নাই। একটু যদি মনে রাখেন খুব ভালো হয়। যাই হোক, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেছেন যে এই আইনটি অনেক প্রক্রিয়া করে আসে, যে কোন আইন এটা আমরা জানি। তাই বলে প্রক্রিয়া করে আসলেও তো এইটাও তো একটা প্রক্রিয়া, সর্বশেষ ধাপ। আপনার কথার স্পিরিটে মনে হয়েছে যে এইটার দরকার কি ন, এইটাও একটা ধাপ, সর্বশেষ। দেখা যায় যে অনেক সময় এত প্রক্রিয়া হয়ে আসার পরও এই ধাপে এসে কিছু কিছু অনেক সময় ভুল আমরা পাই রিয়েলি, যেগুলি পরে আপনারাও এগুলি গ্রহণ করেন, এগুলি কারেকশন করেন। এত কিছুর পরেও কিন্তু অনেক সময় ভুল পাওয়া যায়। এই প্রক্রিয়া করে আসলে যে একদম নির্ভুল থাকে তা কিন্তু না। কাজেই এই আমাদের সংসদীয় এই ব্যবস্থায় একটি বিল পাশের অনেক প্রক্রিয়ার মধ্যে এইটাই হলো সর্বশেষ প্রক্রিয়া। এই জিনিসটা আমাদের সবাই তো মনে রাখলে ভালো হয়। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা সহ প্রায় সকল সদস্যগণ বসে আছেন, এই বিলটা পাশ হলে চলে যাবেন। আমার অনেকগুলি সংশোধনী প্রায় 9টা 10টা যদি পড়ি সময় লাগবে, তা আমি আর পাঠ করলাম না। আপনার অনুমতি নিয়ে আমি এটা এই উপস্থাপন করে রাখলাম। মাননীয় মন্ত্রী যদি কোনো সংশোধনী প্রয়োজন মনে করেন তাহলে গ্রহণ করতে পারেন, মনে না করলে কিছু করার নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমার চন্দ্র সাহেব বললেন যে ভুল তো মানুষের আমি সংশোধন দিয়েছি আপনার দফা 9 বিলের পংক্তি 15 কয়ে চলাকালীন কোনো পক্ষ চলাকালীন সময় কোনো পক্ষ চলাকালীন সময় কোনো পক্ষ এই সময়টা মাননীয় স্পিকার না, আমি সময়টা রাখতে বলছি। তার পরের দফা আছে মনোনীত কোনো ব্যক্তি, এই ভুল তো আছে মাননীয় স্পিকার, সেই জন্য ভুল আছে, এই ভুলগুলো আমরা সংশোধন দিয়েছি। পাশাপাশি যেখানে 3 লক্ষ বলেছেন আমি সেখানে 5 লক্ষ টাকা বলেছি স্পিকার। এই দ্রব্যমূল্য বাজারে দাম বেড়ে স্বীকার করে সেই জন্য প্রস্তাব করছিলাম যে এটা 3 লক্ষের জায়গায় 5 লক্ষ করলে মোটামুটি একটা বাড়া হয়। আজকে কথা উনি বললেন যেটা কিছু চেয়ারম্যান, হ্যাঁ মানুষ এটা আমি স্বীকার করি, সবচেয়ে খারাপ এরকম করে তার এখনকার বিচার চেয়ারম্যান যে এলাকার সালিশ উনি করবেন বা বিচার সেখানে পক্ষপাতিত হয়ে যায়, একটা পক্ষ উনি নিয়ে নেন, সেই জন্য নিরপেক্ষভাবে বিচার সাধারণ মানুষ পায় না। আমি আমার নির্বাচন এলাকায় দেখেছি এই সামান্য যৌতুকের বিষয়, স্বামী স্ত্রী ঝগড়াঝাটির বিষয়, একটা জমি নিয়ে বিষয়টা বেড়া নিয়ে সমস্যা আমার কাছে চলে আসে। আমি বললাম চেয়ারম্যান মেম্বার সাহেব করতে পারে, ওদের স্যার ওনারা করেন না, ওনারা করলেই একটা পক্ষ নিয়ে নেন, সেখানে ন্যায় বিচার পাই না। সেই জন্য আমি এলাকায় গেলে অনেক সময় রাত 12টা 1-2টা পর্যন্ত এই সালিশ বিচারগুলো করতে হবে স্পিকার। সেই জন্যই আমাদের পঙ্কজদা বলেছেন যে অনেক সময় চেয়ারম্যানরা এরকম করেন। সেই জন্যই আমি বলতেছি চেয়ারম্যান সাহেবরা যদি নিরপেক্ষভাবে বিচার করতেন তাহলে হয়তো এই সাধারণ যে ছোট ছোট বিচারগুলো আমাদের কাছে বা আমার কাছে আসতো না। সেই জন্যই আমি বলতে চাই, সেই জন্য মাননীয় স্পিকার আমার সংশোধনীগুলো উনি গ্রহণ করলে ওনাকে ধন্যবাদ জানাবো, আর না গ্রহণ করলে আমার কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, 2 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাউল সম্রাট শাহ করিমের সেই বিখ্যাত গান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানের একটা জায়গায় লেখা আছে যে কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবরও লইতাম। আসলে গ্রাম সরকার, মেম্বার, গ্রাম আদালত, গ্রামীণ সালিশ এটি প্রয়োজন, এটি সত্য। মামলার জট কমানোর জন্য উপজেলা গ্রাম থেকে জেলা শহরে গিয়ে কোর্ট কাছারি আদালত মোকাবেলা করে গরিব মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। সেই জন্য আমি মনে করি এটি উপকার আসবে। আমি এই উপকারটা যথার্থ অর্থেই একেবারে অসহায় গরিব মানুষ যেন পায়, সেই জন্যই বলেছিলাম নিরপেক্ষ লোককে দেওয়া যায় কিনা, অথবা যে সকল চেয়ারম্যানরা তাদের সততার জায়গাটায় থাকতে পারেন না, নিজের অপরাধটুকু আড়াল করে রাখেন, তাদের হাতে গ্রামীণ আদালত তো নিরাপদ না। আমি সেই ভাবনা থেকেই বলছি যে এই গ্রামীণ আদালতের ক্ষেত্রে আমি সংশোধনীটা এনেছি। যেমন দফা 10-এ মাননীয় স্পিকার, আমরা কৃষি শ্রমিকদের পরিশুদ্ধ শব্দগুলির পরে দৈনিক, সাপ্তাহিক, মাসিক শব্দগুলো আমি সন্নিবেশ করার জন্য বলেছিলাম। আমি বলেছিলাম যে বলবৎ শব্দের পরিবর্তে দেশে প্রচলিত ও বলবৎ শব্দাবলী প্রতিস্থাপন করার জন্য বলেছিলাম। আমি অনুরোধ করব আমাদের এই সংশোধন গ্রহণ করলে এই আইনটি আরো শক্তিশালী হবে, জনগণের কল্যাণে আরো বেশি কার্যকর হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমাদের মাননীয় সংসদ সদস্য বিন্দুকে ধন্যবাদ জানাই। আমি আমার প্রারম্ভিক এর পূর্বের বক্তব্যও বলেছিলাম যে ওনারা আইনের বিষয়ে অত্যন্ত মনোযোগী ছিলেন এবং কষ্ট করে আইনের প্রতিটি লাইন তারা পুঙ্গুক্তি ওনারা ভালো করে পর্যালোচনা করেছেন এবং ভুলভ্রান্তি মুক্ত একটি আইন হোক, এটা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমার অত্যন্ত আন্তরিকভাবে প্রত্যাশা। তো এবং ওনারা যে সমস্ত বিষয়গুলি উত্থাপন করেছেন সেগুলি আমি গ্রহণ করতে না পারলেও আমার কাছে মনে হয়েছে যে আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং ধন্যবাদ দিয়েছি। তো আমার মনে হয় ওনারা মন খারাপ করার মতন এমন কোনো ঘটনা ঘটে নাই যে আমি এখানে ওনাদের
এই যে সংশোধনী দিয়েছেন সেটা গ্রহণ করতে পারিনি, এই জন্য ওনাদের প্রতি আমার শ্রদ্ধা কমে গেছে। তো এটা ঠিক না। আমি ওনাদেরকে প্রতি আন্তরিক শ্রদ্ধা রেখে বলবো যে ওনারা যে বিষয়গুলো উত্থাপন করেছেন একইভাবে বলবো যে সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে এবং ওনাদের বক্তব্যগুলাও এবং সংশোধনীগুলাও আমরা পর্যালোচনা করেছি এবং সংসদীয় কমিটি থেকে পর্যালোচনা পূর্বক এটা উত্থাপিত হয়েছে। আমি ওনাদের এই সংশোধনীগুলি গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত এবং মাননীয় স্পিকার, আমি মনে করি আইনটি দেশের মানুষের বর্তমান চাহিদাকে পূরণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের শিরোনাম দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের 4 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক বিলের 7 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক এবং জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 8 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 9 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ এবং জনাব পঙ্কজনাথ বিলের 10 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 10 এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন ও শিরোনামা এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, প্রস্তাব করিতেছে গ্রাম আদালত আইন 2006 অধিগত সংশোধন করতে আনিত বিলটি গ্রাম আদালত সংশোধন বিল 2024
স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। জি, ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে গ্রাম আদালত সংশোধন বিল 2024 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো।